হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর ফিরে আসলাম সুন্দর একটি গল্প নিয়ে। বিষাদ ও বসন্ত, লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। গল্পটি আপনারা কয়েকটি খণ্ডে পাবেন। প্রথম খণ্ড। মিথি, তুই আবর্ষণ করাবি যত দ্রুত পারিস। আমি এই বাচ্চা চাই না। বিয়ের 2 মাস পার হলো না, তুই কনসিভ করলি কোন সাহসে? আনসার মি, কোন সাহসে তুই কনসিভ করলি? নিষেধ করেছিলাম না আমি? এখন যত দ্রুত পারিস এই বাচ্চার কাহিনী তুই ফিনিশ করবি, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না মিথি। কেউ না, মেরে ফেলবো জাস্ট তোকে এবং তোর বাচ্চাকে। মিথির চুলগুলো তখনও আদ্রর হাতের মুঠোয়। ব্যথায় কুকড়ে উঠল মেয়েটা। চোখ ইতিমধ্যেই ভিজে এসেছে কাতরতায়। মিথি যন্ত্রণায় ছটফট করে উঠল। ব্যথায় কুকড়ে উঠে আদ্রর হাত থেকে চুল ছাড়ানোর চেষ্টা করে কোনোভাবে শুধালো কেবল, ব্যথা পাচ্ছি, ছাড়ুন, চুল ছাড়ুন আদ্র ভাই। আদ্র ছাড়ল না, বরং চুলের মুঠি আরো শক্তপোক্তভাবে টেনে ধরে মুখটা কাছাকাছি আনলো। হিসিয়ে রাগ দেখিয়ে বলল, কনসিভ করার আগে মনে ছিল না? মনে ছিল না আমার নিষেধাজ্ঞা? তোকে বিয়ে করেছি বলে নিজেকে অনেক কিছু ভেবে ফেলেছিস তুই? আমার বাচ্চার মা হবি? এত সাহস হয় কি করে তোর? তোকে যেভাবে এনেছি ওইভাবেই এক ধাক্কায় বাড়ি থেকে বের করতে আমার 2 সেকেন্ডও সময় লাগবে না মিথি, মাইন্ড ইট। মিথি কেঁদে উঠল। মাস 2 আগেই তার ফুফাতো ভাই অর্থাৎ আদ্রর সাথে বিয়ে হয়েছিল, তাও তার বড় ভাই ভাবিদের ইচ্ছাতেই। কে জানতো এর পরের জীবনটা এমন হবে? কে জানতো আদ্র এমন পিশাচ? মিথির চোখ দিয়ে নোনা পানিরা নেমে এলো গাল বেয়ে। আদ্রর দিকে চেয়ে বলল, আমার ব্যথা লাগছে, ছাড়ুন না আদ্র ভাই। আদ্র দ্বিগুণ ক্ষিপ্ততা নিয়ে চিৎকার করে বলল, লাগুক, এতটা কেয়ারলেস কিভাবে হোস তুই? কিভাবে? তোকে বলে রেখেছিলাম না আমি বাচ্চা চাই না? বলেছিলাম কি না? তুই তুই তারপরও আমার উপর চালাকি করছিস মিথি। তুই ইচ্ছা করেই এই বাড়িতে নিজের পাকাপোক্ত জায়গা গড়তে কনসিভ করেছিস। আমি জানি মিথি, সবটা জানি। এবারের চুলের টানটা আরো কয়েক গুণ বাড়ল, যেন ছিঁড়ে চামড়া সহ ছুটে আসবে মাথার খুলি থেকে। মিথি কানের দিকটায় চুল চেপে রেখে আহাজারি করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতেই শুধালো, আমি কিচ্ছু করিনি। আমার কনসিভ করার পেছনে আপনার ভূমিকাও আছে আদ্র ভাই। আপনি আপনি তো যখন তখন নেশা করে আমার উপর নিজের পৈশাচিক আক্রমণ চালাতেন আদ্র ভাই। কথাগুলো বলা শেষ করতে দেরি হলো বোধহয়, তবে গালে চামড়া জ্বালানো একটা থাপ্পড় পড়তে দেরি হলো না। মুহুর গালটা জ্বলে উঠল। হাতটা এবার গিয়ে থামলো গালে। শক্তপোক্ত হাতের চর খেয়ে কি আচরণ করা উচিত তা যেন ভুলে বসল মিথি। কেবল হতবিহ্বল দৃষ্টিতে চেয়ে থাকলো। সে দৃষ্টিকে একটুও পরোয়া না করে আদ্র আঙ্গুল উঁচিয়ে তখন শুধালো, জাস্ট শাট আপ। তুই বেশি বাড়াবাড়ি করলে আমি আম্মু আব্বু সবাইকেই জানাবো যে বাচ্চাটা আমার না, অন্য কারো। তখন ভালো হবে? তুই খুশি হবি? তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে মিথি। এখন তো তাও আশ্রয়টুকু জুটছে, তখন তাও জুটবে না। হয় আবর্ষণ করাবি, নয়তো বের হয়ে যাবি বাড়ি থেকে। আমি তোর জন্য মুহুকে লাইফ থেকে হারাতে পারবো না, কখনোই না। মিথি মুহু নামটা আগেও শুনেছে, বহুবার আদ্র মুহুর নাম বলেছে, অথচ এই মুহুটাকে মিথি এখনো জানে না। তাই তো এবারও দ্রুতই জানার জন্য শুধালো, মুহুকে? উত্তর এলো না, বরং আদ্র নিজেই আলমারি থেকে মিথির জামা কাপড় বের করে দিয়ে মিথির হাত চেপে ধরে শুধালো, তৈরি হয়ে নে, আমরা হসপিটালে যাব, এক্ষুনি যাব, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। মিথি এতটা সময় কেঁদেছিল, ব্যথায় কুকড়ে ছিল, কিন্তু এতটা সময় পর তার হুঁশ এলো যে আদ্র বলেছে, মানে এই বাচ্চাটা আদ্র অবশ্যই অবশ্যই আবর্ষণ করাবে। আদ্র যা বলে তাই করে। ভীষণ রাগী আর জেদি আদ্র। কি করবে মিথি এবার? প্রথম মা অনুভূতি তার, প্রথম সন্তান তার। এই 18 বছর বয়সে তার প্রথম মাতৃত্বের স্বাদ। মিথি থমকালো। আদ্র আসলেই কি পিশাচ নয়? একটা ভ্রূণের প্রতি তার এত বিতৃষ্ণা, এত রাগ, এত জেদ, যে ওই ভ্রূণটাকে শেষ করতে সে এক মুহূর্ত অপেক্ষা করতে চাইছে না। অথচ তারই অংশ, আদ্ররই অংশ, আদ্ররই সন্তান, আদ্ররই রক্ত।
কোনো বাবা তার সন্তানকে এভাবে অবহেলায় রেখে মেরে ফেলতে চায়? কই, মিথির তো এমন অনুভূতি হলো না। মাত্র 18 বছর বয়স তার। কলেজের গণ্ডি পার হতে না হতেই বিয়ে হয়েছে। তবুও তো যখন জানলো সে কনসিভ করেছে তখন ওই খুশিতে উৎফুল্ল হলো। আদ্রর থেকে বয়সে অনেক কম হলেও প্রথম সন্তানের অনুভূতি কেমন সে তা জানলো, বুঝলো, আবেগে কাঁদলো। অথচ আদ্র বুঝলো না। প্রথম বাবা হওয়ার অনুভূতি তাকে একটুও ছুঁতে পারলো না। মিথি দীর্ঘশ্বাস ফেলল, নিজের ভেতরের ভয় ধামাচাপা দিয়ে। এবার সাহস সঞ্চয় করলো, ধীর কণ্ঠে জানালো, আমি অ্যাবর্শন করাবো না আদ্র ভাই। ও আমার সন্তান, প্রথম অনুভূতি। কিছুতেই অ্যাবর্শন করাবো না আমি, হাত ছাড়ুন। আদ্র রাগ বোধ হয় মাথায় উঠল, টকবক করে উঠল যেন। রাগে দিশেহারা ষাঁড়ের মতো সে মিথির মুখ চেপে ধরল দুই হাতে। এতটা শক্তভাবেই চেপে ধরল যে মিথি কুঁকড়ে উঠল, যেন মুখটা ভেঙে ফেলবে। আদ্র ওভাবেই মুখ চেপে ধরে বলে উঠল, টিপিক্যাল বাঙালি মেয়েদের মতো কথা বলবি না মিথি। আমি তোকে বিয়ে করেই ভুল করেছি। কতবার বলেছি আম্মুকে এই খ্যাত গেও মেয়েটাকে বিয়ে করব না। তবুও আম্মু তোর সাথেই বিয়ে দিল। আমার লাইফটা হেল করে দিল। জাস্ট তৈরি হয়ে নে মিথি। ভালোই বলছি, তৈরি হয়ে নে, মাথা খারাপ করাবি না। মিথি এবারে আকুতি করলো। আদ্রর হাতটা জড়িয়ে ধরে অসহায়ের মতো করে কেঁদে উঠল, বলল, আমি অ্যাবর্শন করাবো না আদ্র। আমি সত্যি অ্যাবর্শন করাতে চাই না। ও থাকুক না ও আদ্র ভাই। ও তো বৈধ। তবুও ওকে মানতে আপনার এত অসুবিধা কেন আদ্র ভাই, বলুন না। বাচ্চাটা আমি রাখবো আদ্র ভাই, প্লিজ। এই পর্যায়ে মিথির গালে আরেকটা শক্তপোক্ত হাতের চড় পড়ল। এতটাই শক্তপোক্ত যে মিথির ঠোঁটের কোণটা কেটে রক্ত বের হয়ে এলো সঙ্গেই। চরের দরুন ছিটকে গিয়ে পড়ল বিছানার কোণাটায়। আদ্র আবারও ফের এগিয়ে এসে ওর চুল টেনে ধরল। রাগে কাঁপতে কাঁপতে হিসিয়ে বলে উঠল, কবার বলেছি আমি যে বাচ্চাটা আমি চাই না? আমার অনুমতি ছাড়া তুই কনসিভ করলি কেন? আমার অনুমতি ছাড়া তুই বাচ্চা নেওয়ার প্ল্যান করেছিস না? তোর প্ল্যান আমি দেখে নিব মিথি। ছাড় পাবি না, একটুও ছাড় পাবি না তুই। এটুকু বলে মিথিকে ছেড়ে দিয়ে যেতে যেতে বলল, আজ ছাড় দিচ্ছি, কাল যাবি, অবশ্যই যাবি। অ্যাবর্শন করাবি ভালো মেয়ের মতো, আবার বাসায় চলে আসবি। ব্যাস, এই কাহিনী এখানেই ক্লোজড করবি মিথি। এর অন্যথা হলে তোকে আমি এই বাসায় রাখবো না, লাথি মেরে বের করে দিব। মিথি আবারও বলল, সম্ভব না, আমি অ্যাবর্শন করাতে পারবো না আদ্র ভাই। আদ্র রাগে বেহাল, হিংস্র চাহনিতে চাইল কেমন ঘাড় ঘুরিয়ে। দাঁতে দাঁত চেপে বলল, পারবি, তোর বাপও পারবে। এটুকু হুঙ্কার দিয়ে বলেই আদ্র বের হয়ে গেল। মিথি শুধু কাঁদল, আহাজারি করে কাঁদল আর বিড়বিড় করল, কখনো অ্যাবর্শন করাবো না আমি। ভার্সিটির হলটা আজকাল বিদঘুটে লাগে মহিবের। কোথাও যেন ভেতর থেকে তার দম বন্ধ লেগে আসে। মাঝে মাঝেই খুব করে ইচ্ছে করে গ্রামে ছুটে যেতে, চার ফুলের কাছে ছুটে যেতে, একটা বার ফুলকে দেখে আসতে, ফুলের পাগলামোগুলো অনুভব করতে। অথচ কতদিন হলো ফুল আর যোগাযোগ করেনি, মহিবও আর বাড়ি ফিরেনি। কতদিন। মহিব ঠোঁটে সিগারেট গুঁজল। বেশ আয়েসের সঙ্গে সিগারেটের ধোঁয়া উড়িয়ে সে পকেট থেকে তার ফুলের পাঠানো শেষ চিঠিটা মেলে ধরল। মেয়েটার হাতের লেখা চমৎকার, সত্যি চমৎকার। যখন চিঠি লিখে কি সুন্দর দেখায়। মহিব চোখ বুলালো। গুটি গুটি অক্ষরে লেখা, মহিব ভাই। না পেয়েও কি হারানোর যন্ত্রণার অনুভব করা যায় মহিব ভাই? জানেন, আমি যাকেই এই জীবনে ভালোবেসেছি তাকেই হারিয়েছি কোনো না কোনোভাবে। প্রথমে আব্বু, তারপর আম্মু, তারপর সম্ভবত আপনাকে তো আমি পাইনি কখনো মহিব ভাই। এত করে চাইলাম আপনাকে সৃষ্টিকর্তার কাছে, অথচ পেলাম না। আপনি জেনে খুশি হবেন যে আমি আর কখনোই আমার হবেন না, কখনোই না মহিব ভাই। আমার কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে কান্না পাচ্ছে, তবুও আমাকে অন্য একজনের হতে হবে।
আপনি ব্যতীত অন্য একজনের সংসার করতে হবে, অথচ আমার কত শত পাগলামো ছিল শুধু আপনার সাথে সংসার করার জন্য। আপনি খুশি, খুব খুশি হবেন এই খবর পেয়ে আমি জানি, কিন্তু আমি আমি কেন পারছি না খুশি হতে মহিব ভাই? আপনি কেন কখনো আমায় ভালোবাসলেন না মহিব ভাই? কেন? আপনি জানেন, আপনি খুব নিষ্ঠুর, অনেকখানি। আপনার কখনো মনে হয়নি ছোট্ট মিথি মন বলতে কিছু আছে? আপনি কখনো মিথিকে এইটুকু গুরুত্ব দেননি, কিন্তু ঠিকই কষ্ট দিয়েছেন। বোকা মিথিও অনুভূতি সামলাতে উঠতে না পেরে বারবার আপনার কাছে বেহায়া হয়েছে, কষ্ট পেয়েছে, অপেক্ষায় থেকেছে। আপনি ভালো থাকুন, খুব ভালো থাকুন মহিব ভাই। আমি আপনাকে আর ভালোবাসবো না, আর তাকাবো না আপনার দিকে, আর কখনো আপনাকে আমি আমার করে চাইবো না মহিব ভাই। মিথির থেকে আপনি মুক্ত, সম্পূর্ণ মুক্ত। মিথি আর বেহায়ার মতো ঘুরে ফির করবে না আপনার আশেপাশে, অপেক্ষায় থাকবে না। দোয়া করি ভালো থাকুন। ইতি মিথি। মুহিবের বোধ হয় আবারও দমবন্ধ লাগলো, আবারও ওর শ্বাস নিতে কষ্ট হলো। একটা মিথি, সেই ছোট্ট আদুরে মিথি, তার জীবনে একটা আস্ত ফুল ছিল, যে কিনা ছোট থেকেই তার ভক্ত ছিল, ছোট থেকেই মুহিবের কথায় উঠত বসত। অথচ বড় হওয়ার পর সেই ছোট্ট মিথির কি সাংঘাতিক পাগলামো, কি অসম্ভব দুর্বলতা! মুহিব পাত্তা দিল না, এইটুকুও পাত্তা দিল না সে মিথির অনুভূতিকে, বরং বারবার অবহেলার জ্ঞান দিয়ে বুঝিয়েছে ও ভুল পথে এগোচ্ছে। ওর অনুভূতি নয়, বরং আবেগ। অথচ আজকাল মুহিবের মনে হয় সেই সময়টায় মিথিকে যদি গুরুত্ব দিত, আজ বোধহয় তার মাঝেই দমবন্ধ হয়ে আসতো না। মিথি কি সত্যি অন্যের হয়েছে? সত্যি তাকে ভুলতে পেরেছে? ভুলে গেছে? মুহিব ভেবে পায় না। তবে এইটুকু জানে, তার ফুল আর হয়তোবা তার ফুল নেই, সে হয়তো অন্যের হয়ে গিয়েছে, নয়তো এতগুলো দিনে একটা চিঠি আসতো, তার একটা সিঙ্গেল মেসেজ আসতো না তাকে জ্বালানোর জন্য। মিথি তো তার জন্য বেহায়া ছিল, পুরোপুরি বেহায়া। সে বেহায়া মিথি একবারও তার খোঁজ নিত না। মুহিবের সাহস হয় না কারোর থেকে এই বিষয়ে নিশ্চিত খবর জানতে। থাক না অনিশ্চয়তা নিয়ে, নিশ্চিত হয়ে গেলে যদি দুঃখরা আরও ঝেঁকে বসে তার হৃদয়ে। আদ্র বাসায় ফিরল প্রায় রাত 11টায়। বাসায় মিথি ব্যতীত কেউ নেই। আদ্রর আম্মু আব্বু বোন এক আত্মীয়ের বাসায় গিয়েছে আজ 2 দিন হবে। আদ্র মাথায় হিসেব কষে, বাবা মা ফেরার আগেই মিথিকে নিয়ে গিয়ে অ্যাবর্শন করাতে হবে। রিস্ক নিতে চায় না সে বাচ্চা নিয়ে। আদ্র বাসায় ফিরেই ফ্রেশ হলো, চোখে পড়ল মুখ চোখ ফুলে যাওয়া মিথির দিকে। ঠোঁটের এক কোণে দাগ, কাটা দাগ, গালে 5 আঙ্গুলের দাগগুলো স্পষ্ট। কান্না করার ফলে বোধহয় চোখও ফুলে উঠেছে। আদ্র তীক্ষ্ণ চাহনিতে তাকায়, খাবার খেতে নিয়ে শক্ত গলায় বলল, তুই কনসিভ করেছিস এই খবরটা যেন ভুলেও আম্মু আব্বুর কানে না পৌঁছায় মিথি, ভুলেও যেন না। মনে থাকবে? কথাটা মিথিকে শাসাতে বলেও মিথি যেন কথাটা শুনে নতুন কিছুই খুঁজে পেল না। সন্ধ্যা থেকেই সে ভেবে গিয়েছে কিভাবে বাঁচবে সে, কিভাবে তার সদ্য মাতৃত্বের অনুভূতি দেওয়া বাচ্চাটাকে বাঁচাবে। কিন্তু এতক্ষণে মনে হলো আদ্রর আম্মু অর্থাৎ তার ফুপি এই খবরটা পেয়ে আদ্রর মতো অখুশি হবেন না, তাকে নিশ্চিত সাহায্য করবে এই বিষয়ে। ফুপি সে তো তার কাছ থেকেই সাহায্য নিতে পারে, এমনটা ভেবেই রাতে আদ্র ঘুমিয়ে যাওয়ার পরই ভয়ে ভয়ে সে আদ্রর ফোনটা নিল। কাপা হাতে ফুপির নাম্বারটা খুঁজে নিয়েই কল লাগালো, অথচ কেউ তুলল না। এত রাতে মিথি আবারও কল দিল, ঘুমো ঘুমো স্বরে কেউ ওপাশ থেকে কথা বলতেই মিথি কাপা গলায় বলতে লাগলো, ফুপি। বাকিটা বলতে পারল না মিথি, তার আগেই পুরুষালী অবয়ব এসে দাঁড়িয়েছে তারই পেছনে। মিথি হতবিহ্বল দৃষ্টিতে পেছনে ঘুরতে চাইতে চাইতে ফোনটা হাত থেকে ফ্লোরে পড়ে গেল। অ্যাবর্শন করাবি না তুই মিথি? আমার ওই বউ হয়ে, আমার ওই ঘরে আমার অবাধ্য হয়ে তুই বাচ্চাটা রাখতে চাইছিস? এত সাহস তোর? এই কারণে আম্মুকে কল দিয়েছিস? আমার সাথে বেইমানি করছিস জানোয়ার?
বলতে বলতেই মিথির চোয়াল চেপে ধরল আদ্র। ব্যথার জায়গায় আবারও ব্যথা দিয়ে নিজের শক্তপোক্ত হাতের অস্তিত্ব বোঝালো। মিথি কেঁদে উঠে। ব্যথায় কষ্টে ভয়ে সে কেঁদে উঠল অসহায়ের মতো। এই যে ফুপিকে কল করতে নিল, নিজের গর্ভে বাড়তে থাকা ভ্রূণটাকে বাঁচানোর চেষ্টা করতে নিল। এইটা আদ্র জেনে ফেলার পর তাকে আস্ত রাখবে, নাকি তার গর্ভে বাড়তে থাকা ভ্রূণটাকে? মিথি কেঁদে উঠে অসহায়ের মতো করে বলতে লাগলো, না আদ্র, ভুল বুঝছেন আপনি আদ্র। আমি এই জন্য কল করিনি ফুপিকে, বিশ্বাস করুন, আমি এই জন্য কল করিনি আদ্র। চোয়াল চেপে রাখায় কথাগুলো স্পষ্ট শোনালো না, একটুও স্পষ্ট শোনালো না। তবু আদ্র বুঝলো, কিন্তু বিশ্বাস করলো না। একটা কথাও সে বিশ্বাস না করে দাঁতে দাঁত চেপে রক্ত লাল চোখগুলো নিয়ে তাকিয়ে শুধালো, তুই বলেছিলি না অ্যাবর্শন করাবি না? তুই বলেছিলি না তুই বাচ্চাটা রাখবি? বলেছিলি তো। কি হলো বল, বলেছিলি কি না? মিথি কাঁদে, কাঁদতে কাঁদতেই বলে, বলেছিলাম। আদ্র বিদ ঘুটে একটা হাসি হাসে। একটা ছোট্ট ভ্রূণ, যার কিনা এখনো কোনো সক্রিয়তা নেই, তার জন্য মিথির নিজের প্রাণের মায়াও করছে না। মিথি কি জানে না আদ্রর মাথায় কি পরিমাণ রাগ চাপে? রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে মিথিকে মেরে ফেলাও খুব অসম্ভব নয়। আদ্র তাচ্ছিল্যের হাসি হেসে মিথির চোয়াল ছাড়ে, অতপর শুধালো, বাচ্চাটার বাবা হয়ে আমার যেখানে কোনো মায়া হচ্ছে না, সেখানে তোর এত মায়া কেন? জীবনের মায়াও হচ্ছে না তোর? মিথি তাচ্ছিল্য নিয়ে হাসলো, শুধালো, কারণ আমি মা। তাচ্ছিল্যের হাসিটা আদ্রর পছন্দ হলো না, গা জ্বলে উঠে যেন। শরীরে রাগগুলো বয়ে বয়ে চলে, দাঁতে দাঁত চেপে শুধালো, অ্যাবর্শন তোকে করাতেই হবে মিথি। ওই বাচ্চাটা আমি রাখবো না। শুধু এই বাচ্চা কেন, তোর গর্ভে আমার কোনো সন্তানেরই জন্ম হবে না মিথি। তোকে আমি আমার সন্তানের মা হতে দিবই না। মিথি স্থির চাহনিতে তাকায়, তার সন্তানের মা হতে দিবে না, এটাই কারণ? আশ্চর্য, এই যে আমার সন্তান বলছে, এইটুকুতেও কি একটুও মায়া হচ্ছে না আদ্রর? একটুও নিজ নিজ লাগছে না, আপন লাগছে না? আদ্র পিশাচ, আদ্র নিষ্ঠুর। মিথি শুধালো, তাহলে আমার সন্তানেরই মা হতে দিন আদ্র। আপনার বলে কখনো ওকে আপনার কাছে আসতে দিব না। প্রয়োজন হলে ছেড়ে দিন না ওই নিষ্পাপ অস্তিত্বকে। আদ্র অত সহজ মানুষ হলে তো কথা ছিল না। আদ্র মানল না, বরং বিদ ঘুটে হেসে উত্তর করল, সে নিষ্পাপ হলেও তুই তো নিষ্পাপ নস মিথি। তোর শাস্তিটা হলেও তাকে পেতে হবে, এবং পেতে হবে মানে সত্যিই পেতে হবে। এইটুকু বলেই মিথির হাত চেপে ধরল আদ্র। ট্রেনের রুম থেকে বের করে নিতেই মিথি আকতি মিনতি করে আদ্রর পা জড়িয়ে ধরল, দ্রুত বলল, বিশ্বাস করুন, আমি ফুপিকে এই কারণে কল করিনি আদ্র, বিশ্বাস করুন। আদ্র ওভাবে পা জড়িয়ে থাকা অবস্থাতেই পা ঝাড়া মারে। মিথি ছিটকে যায় অনেকটা দূরে, ফলস্বরূপ কপালে আঘাত লাগে, রক্ত বের হয়ে আসে দ্রুতই। অথচ আদ্র গলল না, নিজের মতোই পাশবিকভাবে বলল, তোর মতো ছোটলোক মেয়েকে বিয়ে করাই উচিত হয়নি আমার। তোর মতো মেয়ের মাথায় কত কুবুদ্ধি ঘুরে তা আমি প্রুফ পেয়ে গেছি, বুঝেছিস? আশ্রয় দিয়েছিলাম, আশ্রিতা হয়ে দিব্যি জীবন কাটাতে পারতি, কিন্তু তোর তো আরও বেশি কিছু প্রয়োজন, তাই না? তাই এই প্ল্যান করেছিস। আমায় বিয়ে করেছেন আপনি আদ্র, আশ্রিতা নই আমি, এই বাড়ির বউ আমি। মিথিকে কথাটা বলতে শুনেই ধমকে বলে উঠল, শাট আপ, আমি শুধু মুহুকে ভালোবাসি, মাইন্ড ইট। আমার লাইফে শুধু মুহু আছে, তুই না। এইটুকু বলেই আদ্রর এক গ্লাস পানি মুহূর্তেই ঢকঢক করে পান করলো। অতপর পৈশাচিক হেসে মিথির দিকে এগিয়ে সে আবারও হাত চেপে ধরল, বলল, উঠ উঠ, এক্ষুনি উঠবি তুই, এক্ষুনি বের হবি বাসা থেকে, উঠ বলছি মিথি। মিথি ঘাবড়ালো দ্বিতীয় দফায়, বলল, এত রাতে, এত রাতে আমি কোথায় যাব আদ্র? যেখানে ইচ্ছে হয় ওখানে যাবি। আমার বাড়িতে থাকতে হলে তোকে আমার কথা অনুযায়ী চলতে হবে, আমার কথায় উঠতে হবে, আমার কথায় বসতে হবে। মিথির কান্না এলো দ্বিগুণ বেগে। সত্যিই তো, কোথায় যাবে ও? কিছুই তো চেনে না, জানে না। কি করবে ও বের করে দিলে? কেউ তো নেই ও বাড়িতে,
মিথি ঠোঁট কামড়ে বলার চেষ্টা করলো, আদ্র। আদ্র টেনে উঠাতে চেষ্টা করে, বলল, স্টপ, অ্যাবর্শন করাবি নয়তো বাড়ি থেকে বের হয়ে যা। এত রাতে কোথায় যাব আমি আদ্র? আমি আমি তো কিছু চিনি না। আদ্র হেসে উঠল উল্লাস করে। মিথির এই অসহায় রূপটারই অপেক্ষায় ছিল বোধহয় ও। অতপর হেসে শুধালো, থাকতে দিব তোকে? তোর মতো ছোট লোককে থাকতে দিব আমার বাড়িতে? মিথি উত্তর করল না। আদ্রর এতক্ষণে মিথিকে টেনে তুলেছে। শক্তপোক্ত হাত দিয়ে মিথির হাতটা চেপে ধরে বলল, চল, অ্যাবর্শন করাবি এখনই। মিথির কণ্ঠ কাঁপে। কি বলছে? মিথি আটকাবে কি করে? কোনোভাবে বলল, কি কি? আদ্র ঠোঁট বাঁকিয়ে হাসে, পৈশাচিক আনন্দ নিয়ে বলল, আমার আর তোর যে বেবিটা পৃথিবীতে জন্মাবে বলে তুই উৎফুল্ল হচ্ছিস তাকে শেষ করব, এখনই, আজই, চল। এইটুকু বলেই টেনে হিস্ট্রে মিথিকে টেনে নিয়ে যেতে লাগলো আদ্র। মিথির পারে না ওর শক্তির সাথে, তবুও চেষ্টা করলো আটকানোর। ভাঙ্গা গলায় বলার চেষ্টা করলো, আদ্র, 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 আমি যাব না, যাব না আদ্র, প্লিজ শুনুন না আদ্র, আদ্র প্লিজ আমার কথাটা শুনুন না আদ্র, এটা আমাদের প্রথম বেবি, আপনার আর আমার প্রথম বাচ্চা আদ্র, আমার প্রথম বাচ্চা আদ্র। আদ্র টেনে হিচড়ে সোজা মিথিকে নিয়ে বাসার বাইরে এলো। দরজা লক করতে করতে হিসিয়ে বলল, জাস্ট শাট আপ। আদ্র, একবার শুনুন, একবার। আবার কি শুনবো? কি শুনবো আমি? তোকে না চাইতেও বউ করেছি, বিয়ে করেছি, এটুকুই এনাফ। কিন্তু তুই আমার বাচ্চার মা হবি এই কথাটা মুহু পর্যন্ত গেলে মুহু আমায় ছেড়ে দিবে মিথি। আমি মুহুকে পাগলের মতো ভালোবাসি। তুই আন্দাজও করতে পারবি না ওকে আমি কতটা ভালোবাসি মিথি। মিথি নীরবেই তাকায় এবার। মুহুর পরিচয় পেয়ে তার কষ্ট হচ্ছে না, একটুও দুঃখ হচ্ছে না। সে শুরু থেকেই জানে আদ্রর কাছে সে কেবল ভোগ্য বস্তু, ভালোবাসা না। অথচ কষ্ট হলো এই ভেবে যে আদ্রর ভালোবাসা কতটা সস্তা। ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে সে শুধালো, এতটা ভালোবাসার পরও অন্য একজনকে রাতের পর রাত নিজের শরীরে জড়িয়েছেন, ছুঁয়েছেন? আপনার মোহ এসব জানে আদ্র? আদ্র তীক্ষ্ণ চাহনিতে চায়, ভ্রু বাঁকিয়ে মিথির দিকে এমনভাবে তাকায় যেন এক্ষুনি মেরে ফেলবে। বলল, স্টপ, তোকে বিয়ে করেছি, তোর শরীরের উপর আমার অধিকার ছিল। তুই তুই দেখতে সুন্দর বলেই আমি তোকে রাতের পর রাত কাছে টেনেছি, এই ছাড়া আর কিচ্ছু না। আমি এতটা নির্বোধ বা পৌরসীন নই যে মেয়ে পাশে নিয়ে শুয়েও স্থির ঘুমিয়ে থাকবো। মিথি শুনল, বিড়বিড় করে আওড়ালো, কাপুরুষ। আদ্র শুনল না স্পষ্ট, তবুও বোধহয় বুঝলো। মিথির চুলগুলো হাতের মুঠোয় নিয়ে টেনে ধরল, রাগের সহিত বলল, কি বললি, কি বললি তুই? মিথি এবারে ব্যথায় প্রতিক্রিয়া দেখালো না, উল্টাও বলল, ছাড়ুন, চুলগুলো ছাড়ুন আদ্র, আমার একটা প্রশ্নের উত্তর দিন। আমার বাচ্চাটাকে মেরে ফেলতে এত উঠে পড়ে লেগেছেন কি শুধু মুহুর জন্যই, শুধুই প্রেমিকার জন্য? তোকে বলতে রাজি নই আমি। ভীতু মিথির আজ বোধ হয় সাহস হলো, আবারও বলল, ও অবৈধ নয় আদ্র, অবৈধ। ওর বাঁচার অধিকার আছে, ওরও দুনিয়ার আলো দেখার অধিকার আছে আদ্র। আদ্র এবারে স্রেফ মিথির গলা চেপে ধরল, শক্তপোক্ত হাত দ্বারা গলা চেপে রেখে বলল, আমি চাইলে ওর সঙ্গে সঙ্গে তোকেও মেরে ফেলতে পারি মিথি, তুই ভালোভাবেই জানিস সেটা অসম্ভব না। এবার বল, মেরে ফেলবো? মেরে ফেলবো তোকে? মিথি তাকিয়ে থাকে, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। কোনো রকমে উত্তর করল, এই জীবনটাও যে আমার খুব একটা চাওয়ার। আপনাকে কে বলল আদ্র? মেরে ফেলুন। তোকে মারা যাবে না, শুধু আম্মুর জন্য, নয়তো বিয়ের রাতেই তুই শেষ হয়ে যেতি মিথি। এইটুকু বলেই গলাটা ছাড়লো আদ্র। পুনরায় হাত টেনে সিঁড়ি বেয়ে নিচে নামালো মিথিকে, জোর করে গাড়িতে তুলল। অতঃপর গাড়ি চালাতে নিয়ে বলল, এই কাহিনীর সমাপ্তি আজই হবে মিথি। আমিও দেখব তুই কিভাবে ওই সন্তান তোর গর্ভে রাখিস। মিথি, তুই রেডি তো অ্যাবর্শন করাতে? তোর অনাগত সন্তানের অস্তিত্ব নিঃশেষ করার অনুভূতি কেমন হবে মিথি? কষ্ট হবে তোর?
আদ্রর বিচ্ছিরি ভঙ্গিতে বলা কথাটায় মিথির মাথাটা ঝিমঝিম করে উঠে যেন। অথচ সন্তানটা আদ্ররও। মিথির ভেতর বেড়ে ওঠা অংশটা তার নিজের, আদ্রর। আদ্র কতটা নিষ্ঠুর, কতটা কাপুরুষ মিথি শুনে। শরীরটা ক্লান্ত লাগছে তার, এমন বোধ হচ্ছে যেন তার শরীর সে সামলাতেই পারবে না। কাঁপছে বোধ হয় দুর্বলতায়। মিথি গাড়ির জানালা দিয়ে চেয়ে দেখলো ব্যস্ত শহরের ব্যস্ত দৃশ্য। আদ্র খুব স্পিডেই ড্রাইভ করছে, স্বাভাবিকের তুলনায় দ্রুত গাড়িতে। মিথি চাইল, মুখে বিদঘুটে হাসি নিয়ে ড্রাইভ করতে থাকা আদ্রকে দেখে উত্তর করল ছোট শ্বাস ফেলে, আদ্র, একটা ছোট্ট ভ্রূণকে এত ভয় আপনার? কিসের এত রাগ তার প্রতি? কিসের এত তাড়া ওকে শেষ করার? কিসের এত ভয় আদ্র? আদ্র পাশ ফিরেই চাইল দ্রুতই, চাহনি ক্ষিপ্ত, এতটাই তীক্ষ্ণ যে মিথিকে সে মেরে ফেলবে এমন ভঙ্গি। রাগে হাঁসফাঁস করতে করতে সে দ্রুতই গাড়িটা ব্রেক কষল। এতটাই আকস্মিক এই ঘটনাটা ঘটল যে মিথি তাল সামলাতে পারল না, মাথাটা ঝুঁকে গেল সামনের দিকে। কপালের কাজটায় আবারও আঘাত লাগলো গাড়ির সাথে। আদ্র শাসালো, এক হাতে মিথির চোয়াল চেপে ধরে আরেক হাতের আঙ্গুল উঁচিয়ে শাসানোর ন্যায় শুধালো, তোকে ইচ্ছে করছে আমার কি জানিস মিথি? লাথি মেরে গাড়ি থেকে বের করে দিতে। তোকে আমার স্ট্রেপ মেরে ফেলতে ইচ্ছে হচ্ছে মিথি। ওইটুকু ভ্রূণকে আমি ভয় পাবো? আমি আমি আদ্র মিথি, চৌধুরী বাড়ির একমাত্র ছেলে আদ্র, যে কাউকে ভয় পায় না। কতটা গর্ব করে বলছে আদ্র নিজের পরিচয়টা। মিথি এই দম্ভটা দেখলো স্থির চোখে। একটা সুদর্শন পুরুষ মানুষ আদ্র, দেখতে কি ভীষণ সুদর্শন, অথচ তার স্ত্রী প্রেগনেন্ট হওয়াতে সে মেনে নিতে পারছে না। তার নিজেরই সন্তান পৃথিবীতে জন্মাক সে চাইছে না। তার নিজেরই বাচ্চাকে সে দুনিয়ায় আসার আগেই আবর্ষণ করিয়ে মেরে ফেলতে চাইছে। তার নিজের স্ত্রীর সন্তান সম্ভবা জেনেও সে স্ত্রীর গায়ে হাত তুলছে। এই মাঝ রাত্রিতে গাড়ি থেকে লাঠি মেরে বের করে দেওয়ার কথা বলছে। এমন ভদ্র পুরুষের দম্ভ করা মানায়? লজ্জা হয় না একবারও? একবারও ঘৃণা হয় না নিজের প্রতি? মিথির তো হচ্ছে। এমন কাপুরুষের দিকে মিথির তাকাতেও ইচ্ছা হলো না, ঘৃণা হলো, কেবলই ঘৃণা। ঘৃণায় তার ভেতর থেকে বমি উগলে আসবে যেন। আদ্র শক্তপোক্ত শরীরের শক্তির সাথে মিথির পাড়ার কথা না, তার ওপর এখন ক্লান্ত সে। দুর্বলতায় শরীর এড়িয়ে আসছে কেমন, চোয়াল চেপে ধরার ব্যথা হচ্ছে, অথচ প্রতিক্রিয়া দেখালো না ও। ওভাবেই তার ছেলের সঙ্গে লেগে, আমি জানি না জন্মের আগে ফুপাও আপনাকে অ্যাবর্শন করিয়ে দুনিয়া থেকে আপনার অস্তিত্ব মুছে ফেলার কথা ভেবেছিল কিনা আদ্র, তবে দুনিয়াতে এনেও খুব মহান কাজ করেনি তারা। আপনি আপনি একটা অমানুষ আদ্র। আপনার নিজের পরিচয় নিয়ে এতটা গর্ব করা মানায় না। আদ্র ক্ষেপে গেল। এবারে চোয়ালটা এতটাই শক্ত করে চেপে ধরলো যেন ভেঙে গুঁড়িয়ে যাবে মুখ। ব্যথায় কুঁকড়ে উঠে মেয়েটা। আদ্র রাগে হিস হিস করে শুধালো, কি বললি? তোর খুব সাহস বেড়েছে তাই না মিথি? অনেক বেশি। তুই জানিসও না আমি তোর কি পরিণতি করতে পারি। এইটুকু বলেই মুখ ছাড়লো। মিথি তখন জোরে জোরে শ্বাস ফেলে কেবল শ্বাস নিয়ে শুধালো, মেরে ফেলবেন তাই তো? আপনার মতো জানোয়ারের পাশে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো আদ্র। আদ্র চোখ রাঙালো, রক্তলাল ভাবচক্ষু নিয়ে চাইলো মিথির দিকে। এই মেয়েটাকে সে মারতে পারবে না, নয়তো কত আগেই মেরে ফেলতো সেই মেয়েকে। নানার বংশের একমাত্র মেয়ে, তার আম্মুর আদরের মেয়ে। তাই তো এই মেয়েকে মারার সাহস হয় না তার, নয়তো সে সত্যি এই মেয়েকে এই মুহূর্তে মেরে দিত। আদ্র রক্তলালাভ চক্ষু নিয়ে তাকে হিসিস করে বলে, মিথি, ওয়ার্ন করছি, বারবার ওয়ার্ন করছি, তোকে আমি রাগের বশে মেরে ফেলতেও দুইবার ভাববো না। নিষেধ করলো কে? প্লিজ মারুন। আগে তো ভয়ে ভীতু হয়ে থাকতি, ভাবখানা এমন ভাজা মাছ উল্টে খেতে পারিস না, এখন প্রাণের ভয়ও হচ্ছে না তোর? মিথি হাসলো, বলল, ছোট্ট একটা প্রাণ যেখানে আমার মধ্যে অনিশ্চয়তা নিয়ে বেড়ে উঠছে,
সেখানে নিজের প্রাণের মায়ার গুরুত্ব দিই কি করে আদ্র? জানেন তো আদ্র, মামা অনুভূতিটা মেয়েদের খুব প্রিয় হয়, খুব। আদ্র এই পর্যায়ে গাড়িতেই ঘুষি বসালো, অতিরিক্ত রাগে শুধালো। লেম কথাবার্তা, তোর এই টিপিক্যাল মেয়েদের মতো মামা অনুভূতি নিয়ে পড়ে থাকাটাকে আমি সহ্য করতে পারছি না মিথি। না তোকে সহ্য করতে পারছি, আর না তোর ওই বাচ্চাটাকে সহ্য করতে পারছি। তাহলে আমায় ছেড়ে দিন, আমি সত্যিই আপনার সন্তানকে জন্ম দিব না। আমার সন্তানকে জন্ম দিব, সে একান্তই আমার হবে আদ্র। এটুকু বলেই শেষ চেষ্টা স্বরূপ যখন গাড়ির দরজা খোলার চেষ্টা করলো, লাভ হলো না, খুললো না। আদ্র তা দেখে হেসেই শুধালো, লকড। পারবি না তুই মিথি, এতটাও বোকা আমি নই যে তোকে এত সহজেই ছেড়ে দিব মিথি। তুই জানিসও না তোর জীবনটা কতটা দুর্ভোগে কাটবে। কিসের এত রাগ আদ্র, যেতে দিন না। আদ্র ক্ষিপ্ত, জেদি, রাগী, গর্জন করে ওঠা সিংহের ন্যায় ও হঠাৎ বলে উঠল, তুই চালাকি করে কনসিভ করেছিস, এটাই রাগ। তুই বেবি নিয়েছিস, এটাই রাগ। তুই আমার সন্তান গর্ভে ধারণ করে আমার সামনে বসে আছিস, এটাই রাগ। সবটা স্বাভাবিক ছিল, আমি গুছিয়ে আনছিলাম সবটা। তুই এর মধ্যে সব এলোমেলো করে দিয়েছিস মিথি, অনেক বড় ক্ষতি করতে যাচ্ছিলি তুই আমার, এটাই রাগ। এটুকু বলেই গাড়ি পুনরায় ড্রাইভ করলো আদ্র। মিথি শুধু চেয়ে আছে। কি বড় ক্ষতি করতে যাচ্ছিল, কি এলোমেলো করেছে, কি বা গুছিয়ে আনছিল। আদ্র শেষবারে গাড়ি চালিয়ে থামালো একটা হসপিটালের সামনে। বড় বড় অক্ষরে উপরে নাম লেখা আছে হসপিটালটার। পরপরই ভয় চেপে ধরল হৃদয়ে। সে কি হেরে গেল? সত্যিই হেরে যাবে? বাচ্চাটাকে সে মুছে ফেলতে দিবে? আদ্র মুছে ফেলবে এইটুকু প্রাণটাকে? মিথি তাকালো আদ্রর দিকে, ঘৃণায় চোখ মুখ লাল হয়ে উঠছে তার। একজন বাবা কি করে পারে এমন করতে? এতটা পিশাচ হতে কি করে পারে? আদ্রর মাঝে কি একটুও মায়া দয়া অবশিষ্ট নেই? মিথি দ্রুত বলল, ছোট শ্বাস ফেলে, অ্যাবর্শন আমি করাবো না আদ্র, শেষবার বলছি, যেতে দিন আমায়। তোকে বিশ্বাস করছি না আপাতত মিথি। কি গ্যারান্টি আছে যে তুই আম্মু আব্বুকে কিছু বলবি না? আদ্র মানবে না জেনেও মিথি তবুও বলল, গ্যারান্টি এটাই, আমি আমার ভেতরের বেড়ে ওঠা প্রাণটাকে ভালোবাসতে শুরু করেছি। তাকে আজীবন বাঁচিয়ে রাখতে হলে আমি কাউকে কিচ্ছু বলবো না আদ্র। আমি জানি আপনি কতটা নির্দয়, আপনি কি করতে পারেন তাও জানি। বিশ্বাস করুন আমায়। আদ্র বিশ্বাস করলো না। অনেকটা জোর জবরদস্তি করে গাড়িটা পার্কিং এরিয়ায় রেখে মিথিকে নিয়ে প্রবেশ করলো হসপিটালে। অতঃপর নির্দিষ্ট দিকে পা বাড়িয়ে নিজের ওই পরিচিত ফ্রেন্ড ডক্টর হাসরিনের কাছে গেল। মিথিকে অনেকটা শক্তি দিয়েই হাত চেপে ধরে রেখে ফার্জিনকে সর্বপ্রথম শুধালো, শি ইজ প্রেগনেন্ট ফার্জি। ফাজরিন বাকিটুকু শোনার আগে মিথিকে দেখে নিয়ে দ্রুত বলল, এই অবস্থা কেন ওর? মুখ চোখে এত আঘাত কেন আদ্র? আদ্র ফাজরিনের ওপর রাগলো, রুষ্ট স্বরে বলল, তোকে তো এসব দেখতে বলিনি, যা করতে বলেছি তাই কর, ওর দিকে নজর না দিয়ে তাই কর। রুডলি বিহেভ করছিস কেন আদ্র? তুই কি ওকে মেরেছিস আদ্র? উত্তর দে। আদ্র ক্ষিপ্ত ভঙ্গিতে চাইল, বলল, তুই ডক্টরের মতোই কাজ কর, এর বেশি না, ওকে? ফাজরিন রাগে নাক ফুলালো বোধ হয়। আদ্রর কলেজ লাইফের বন্ধু হতে পারে, কিন্তু ওর সাথে এভাবে কথা বলার রাইট ওর নেই নিশ্চয়ই। এইটুকু মনে মনে রাগ পুষেই ও মিথিকে নিয়ে গেল, আলট্রাসোনোগ্রাফি করালো। মিথির ততক্ষণে চিন্তায়, ভয়ে, অস্থিরতায় শরীর কাঁপছিল, চোখ ঝাপসা ঠেকছিল। তবুও বারবার ও ডক্টর ফাজরিনকে কেবল একটাই কথা বলল, আমি অ্যাবর্শন করাবো না ডক্টর, প্লিজ, আমি অ্যাবর্শন করাবো না। এতটাই ভয় চেপে ধরেছিল যে আলট্রাসোনোগ্রাফিকেও মিথি অ্যাবর্শন ধরে নিয়েছিল বোধহয়। অস্থিরতা দেখাচ্ছিল, অবাধ্য হচ্ছিল। এক পর্যায়ে ফাজরিন ধমকালো। এর অনেকটা সময় পর ফাজরিন আদ্রর কাছে এলো, একটা রিপোর্ট দেখিয়ে বলল, সে 7 সপ্তাহের প্রেগন্যান্ট আদ্র। তুই তার সাথে এমন অমানুষের মতো বিহেভিয়ার করেছিস, নেশা করেছিলিস রাতে। এমনটা কি করে করতে পারলি তুই? ওই জানোয়ারটা বলেছে আমি ওর সাথে কি করেছি। ও
ওই বলেছে, তাই না? ওর সাহস এতটা? ও বলেনি, আমি বুঝতে পেরেছি। তোকে দেখেছি কলেজ লাইফে কতটা উগ্র ছিলি। আদ্র ফাজরিনের দিকে অসন্তুষ্ট চোখে চাইল, বড্ড ভাব মাখিয়ে ফাজরিনকে শুধালো, আই ডোন্ট ওয়ান্ট টু কিপ দ্য বেবি ফারদিন। অ্যাবর্শন করানোর জন্য নিয়ে এসেছি তোর কাছে। ফোনে বলেছিলাম না তোকে? আমার হাতে সময় নেই বেশি, দ্রুত অ্যাবর্শন করা। ফাজরিন কপাল কুঁচকে বলল, এই অবস্থায়? ওর শরীর দুর্বল অনেক। আদ্র ভ্রু কুঁচকে বলল, তোর সমস্যা করতে এখনই অবসান করাবি? আমাকে বাড়ি ফিরতে হবে আবার ওকে নিয়ে। ফাজরিন, ওই বাচ্চাটা আমি চাই না। ফাজরিন চেয়ে রইল কিভাবে? একটা পুরুষের মধ্যে কতটুকু মনুষ্যত্বর অভাব ঘটলে এমনটা বলতে পারে? কতটা কাপুরুষ আদ্র। বলল, সিরিয়াসলি? আদ্র রাগী ভঙ্গিতে বলল, স্টপ, জ্ঞান দিবি না ফাজরিন। তোর জ্ঞান শুনতে বসে নেই আমি, জাস্ট অ্যাবর্শন করাতে এসেছি। তুই করাবি কিনা বল, নয়তো আমি নিজেই অন্য কোথাও নিয়ে করাবো। এটুকু বলেই আদ্র মিথির কাছে গেল হুড়মুড় করে, হাতে তখনও রিপোর্টটা। মিথির মুখে ক্লান্তি, ভয় যা দেখে আদ্র শান্তি পেল। অদ্ভুত এক পৈশাচিক আনন্দ হচ্ছে। আদ্র খুব উল্লাস করে আলট্রাসোনোগ্রাফির পাতাটা দখল দেখল, তার নিজের সন্তানের অস্তিত্ব। অথচ আদ্রর চোখে মুখে পৈশাচিক হাসি। একটু পর সে এই অস্তিত্বটা চিরতরে মুছে দিবে, একটু পরই সব শেষ। এমনটা ভেবেই পৈশাচিক হেসে সে মিথির দিকে চাইল, ব্যঙ্গস্বরে বলল, বলেছিলি না তোর গর্বের বাচ্চাটা রাখবি তুই? আমার সন্তান জন্ম দেওয়ার বহু শখ না মিথি তোর? খুব তো বলেছিলি অ্যাবর্শন করাবি না, ফাইনালি কি হলো মিথি? তোকে হসপিটালে আসতে হলো তো মিথি শোনা। হেরে গেলি তুই, সো স্যাড। তোর তো আমার বাচ্চার মা হওয়া হলো না মিথি। মিথির চোখ ভিজে আসে, শরীর ক্লান্ত লাগে, ব্যথায় শরীর টনটন করে, চোখ জোড়াও নিভৃব জুড়ে আসে যেন। তবু আদ্রর দিকে চেয়ে হুট করেই হাসল সে। আদ্র সুদর্শন, সুন্দর, দেখতেই কি সুন্দর সুপুরুষ লাগে। অথচ একটা পুরুষ সুন্দর হলেই যে মানুষটা আসলেই সুন্দর হয়, এই ধারণা মিথ্যে। মিথি তা প্রমাণ পাচ্ছে বিয়ের রাত থেকেই। এই যে মিথি সন্তান সম্ভবা নারী, এবং তার স্বামী এই বাচ্চাটা চায় না। অ্যাবর্শন করাতে জোর জবরদস্তি করে এই মাঝরাতে হসপিটালে নিয়ে এসেছে, গর্ব করে নিজের সন্তান শেষ করার খবর দিচ্ছে। এটুকু ভেবেই মিথি তাচ্ছিল্য নিয়ে হাসল। বিধাতা তার ভাগ্যটা এমনভাবে না সাজালেও পারত। কেন এমন করলো বিধাতা? কেন তার ভাগ্যে এই কাপুরুষটাই জুটল? মিথি ঠোঁট এলিয়ে বলল, নিজের ওই অংশ, নিজের ওই সন্তানকে নিয়ে আপনার এত ষড়যন্ত্র আদ্র। একটা ভ্রূণের অস্তিত্ব মুছতে আপনি উঠে পড়ে উন্মাদ হয়েছেন। এমন অ্যাবর্শন নামক পৈশাচিক শব্দটা 7 সপ্তাহের ছোট্ট প্রাণটার উপর ছাপিয়ে দিচ্ছেন তো। দোয়া করি কখনো শুধু এর জন্য আপনি আফসোস না করুন আদ্র। আফসোস করার প্রশ্নই উঠে না আমার। অতিরিক্ত দুর্বলতায় আর ক্লান্তিতে মিথি জ্ঞান হারিয়েছে। অতঃপর যখন জ্ঞান ফিরল, তখন ওই অজানা ভয়ে আতঙ্কে ও কেঁদে ফেলল। সর্বপ্রথম নিজের পেটের উপর হাত রেখে হাউমাউ করে কেঁদে বলতে লাগলো, ওরা মেরে ফেলেছে আমার বাচ্চাকে, মেরে ফেলেছে আমার প্রথম অনুভূতি।